নতুন শাড়ি পরেছিলাম। ব্লাউজের পিছনের হুকটা নিজে লাগাতে পারছিলাম না। ছেলে, একটু এসো তো বলে ডাকলাম। সে রুম থেকে এসে আমার পিছনে দাঁড়াল। কি হয়েছে মা? আমি বললাম, হুকটা লাগিয়ে দেই। সে ব্লাউজের হুক লাগাতে গিয়ে আমার পিঠে হাত দিল। মা, তোমার পিঠের চামড়া কত মসৃণ, বলল আস্তে আস্তে। আমি বললাম, তাড়াতাড়ি লাগা, কিন্তু সে ধীরে ধীরে হুক লাগাচ্ছিল। মা, তুমি কি জানো তোমার পিঠ কত সুন্দর? বলতে বলতে আমার পিঠে আস্তে করে হাত বুলাল। আমি অস্বস্তি বোধ করলাম। কি করছিস তুই? সে আমার কাঁধে হাত রেখে বলল, মা, আমার হার্টবিট এত জোরে হচ্ছে কেন জানো? আমি ঘুরে তার দিকে তাকালাম। কেন? সে আমার খোলা কাঁধ দেখে বলল, কারণ আমি তোমাকে দেখে উত্তেজিত হয়ে যাচ্ছি। মা, তুমি একজন পরিপূর্ণ নারী। আমি তোমাকে এভাবে দেখলে নিয়ন্ত্রণ করতে পারি না। তুই কি বলছিস? আমি ভয় পেয়ে গেলাম। সে আমার হাত ধরে বলল, আমি সত্যি বলছি মা। তোমার শরীর আমাকে পাগল করে দেয়। আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়। আমার স্ত্রী হও। আমি তোমার সব সৌন্দর্যের যত্ন নেব। খুব ব্লাউজের হুক এখনও খোলাই ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম কাব্যিকা দাস। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সৌরভ দাস, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রিয়ান আর নীতিকা। রিয়ান 18 বছর বয়সী, কলেজে পড়ে। নীতিকা 10 বছর বয়সী, স্কুলে যায়। সেদিন সকালে আমি নতুন একটা নীল রঙের শাড়ি পরতে গিয়েছিলাম। ব্লাউজটা একটু জটিল ডিজাইনের ছিল। পিছনের হুকগুলো নিজে লাগাতে পারছিলাম না। রিয়ান ঘরে টিভি দেখছিল। আমি তাকে ডাকলাম, রিয়ান, একটু এদিকে এসো তো। সে উঠে এসে বলল, কি হয়েছে মা? হুকটা লাগিয়ে দিবি? নিজে পারছি না। রিয়ান আমার পিছনে দাঁড়াল। ব্লাউজের প্রথম হুকটা লাগাতে গিয়ে বলল, মা, তোমার পিঠের চামড়া দেখছি খুব নরম। কি ক্রিম ব্যবহার করো? আমি একটু অবাক হলাম। এসব কি বলছিস? তাড়াতাড়ি হুকটা লাগিয়ে দে। কিন্তু সে খুব ধীরে ধীরে কাজটা করছিল। আমার মনে হচ্ছিল যেন সে ইচ্ছে করেই দেরি করছে। মা, জানো তো তুমি কত সুন্দর? আমার বন্ধুরা সবাই বলে তোমার মতো মা তাদের নেই। এবার আমি একটু রাগ হলাম। কি করছিস তুই? তাড়াতাড়ি শেষ কর। রিয়ান আমার কাঁধে হাত রেখে বলল, মা, আমি না তোমাকে দেখে খুব উত্তেজিত হয়ে যাই। তুমি জানো আমার হার্টবিট কত জোরে চলে? আমি ঘুরে তার দিকে তাকালাম। তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি। তুই কি বলতে চাইছিস? আমি বলতে চাইছি, মা, তুমি শুধু আমার মা না। তুমি একটা পূর্ণাঙ্গ নারী। আমি যখন তোমাকে এভাবে দেখি আমার মনে অদ্ভুত অনুভূতি হয়। আমি ভয় পেয়ে গেলাম। রিয়ান, তুই কি বলছিস? সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও। আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমার মাথা ঘুরে গেল। এ কি শুনছি আমি? আমার নিজের ছেলে আমাকে এসব কি বলছে? রিয়ান, তুই পাগল হয়ে গেছিস? আমি তোর মা। হ্যাঁ মা, তুমি আমার মা। কিন্তু তার মানে এই না যে তুমি একজন নারী না। আমি তোমার রূপের কাছে হার মেনেছি। আমি তার হাত ঝেড়ে ফেলে দিলাম। কিন্তু সে আবার আমাকে ধরল। মা, তুমি রাগ করো না। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি চিৎকার করে উঠলাম, ছাড় আমাকে। তুই কি করছিস? হঠাৎ আমার চোখ খুলে গেল। আমি বিছানায় শুয়েছিলাম। চারদিকে তাকিয়ে দেখলাম এটা আমার নিজের শোবার ঘর। পাশে সৌরভ ঘুমাচ্ছে। আমি হাঁফাতে হাঁফাতে উঠে বসলাম। এটা একটা স্বপ্ন ছিল? কিন্তু এত বাস্তব মনে হচ্ছিল কেন? আমি ঘড়ি দেখলাম। রাত 3টা। ঘর অন্ধকার। শুধু জানালা দিয়ে রাস্তার আলো এসে পড়ছে। হঠাৎ দরজায় টোকা পড়ল। আমার বুক কাঁপতে লাগল। কে? মা, আমি রিয়ান। দরজা খুলবে? আমি সৌরভকে ডাকলাম। কিন্তু সে গভীর ঘুমে। নড়ছে না। রিয়ান, এত রাতে কি চাই? মা, আমার ভালো লাগছে না। একটু কথা বলবো। আমি ভাবলাম ছেলেটার হয়তো অসুখ করেছে। আমি দরজা খুললাম।
রিয়ান ঢুকে এসে বলল, মা তুমি কি স্বপ্ন দেখছিলে? আমি চমকে গেলাম। তুই কি করে জানলি? কারণ আমিও একই স্বপ্ন দেখছিলাম গে। আমার মাথায় যেন বাজ পড়ল। এ কি বলছে সে? রিয়ান তুই কি বলতে চাইছিস? মা আমি স্বপ্নে দেখলাম তুমি নীল শাড়ি পরেছ। আমি তোমার ব্লাউজের হুক লাগিয়ে দিচ্ছি। তারপর আমি তার কথা বন্ধ করে দিলাম। থাম। আর বলিস না গে। কিন্তু রিয়ান এগিয়ে এলো। মা এটা কোনো সাধারণ স্বপ্ন নয়। এর পেছনে কিছু আছে গে। কি মানে? মানে হলো আমাদের ঘরে কেউ আছে। কেউ আমাদের মনে এই স্বপ্নগুলো ঢুকিয়ে দিচ্ছে গে। আমি আরও ভয় পেলাম। তুই কি বলছিস? হঠাৎ বাতি নিভে গেল। চারদিক অন্ধকার হয়ে গেল। মা রিয়ান আমার হাত ধরল। আমরা দুজনেই কাঁপছি। এমন সময় কোথা থেকে যেন একটা আওয়াজ এলো। কাবদিকা। রিয়ান আমাদের দুজনের নাম ডাকছে কেউ। কিন্তু কণ্ঠস্বরটা চেনা নয়। কে তুমি? আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম। আমি তোমাদের অতীত। আমি তোমাদের ভবিষ্যৎ। আমি তোমাদের স্বপ্ন রিয়ান ফিসফিস করে বলল, মা আমাদের বাড়িতে ভূত আছে গি। চুপ কর। আমি তাকে শক্ত করে ধরলাম। আওয়াজ আবার এলো, তোমরা আমার খেলায় অংশ নিয়েছ। এবার আমার নিয়ম মেনে চলতে হবে গি। কি নিয়ম? রিয়ান জিজ্ঞেস করল। তোমাদের যে স্বপ্ন দেখানো হয়েছে সেগুলো বাস্তবায়িত করতে হবে গু। আমি চিৎকার করলাম, কখনো না। আমি আমার ছেলের সাথে এমন কিছু করব না। তাহলে তোমাদের পরিবারের সবাই মারা যাবে গু। হঠাৎ সৌরভের চিৎকার শোনা গেল। আমরা দৌড়ে গেলাম। দেখলাম সে বিছানায় খিঁচুনি দিচ্ছে। সৌরভ! আমি তার কাছে গেলাম। কিন্তু তার চোখ উল্টে গেছে। মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। রিয়ান বলল, মা এটা ওই ভূতের কাজ গো। আমি কাঁদতে লাগলাম। আমার স্বামীকে বাঁচাও। আমি যা বলবে তাই করব। আওয়াজ এলো, তাহলে তোমার ছেলের সাথে যা দেখেছ তা করো গু। না। এর চেয়ে আমি মরে যাব। তাহলে সবাই মরবে গু। এমন সময় নীতিকার কান্নার আওয়াজ এলো। আমরা তার ঘরে গেলাম। দেখি সেও অসুস্থ। মা আমার খুব কষ্ট হচ্ছে। নীতিকা কাঁদছে। আমি তাকে কোলে নিলাম। কিন্তু তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। রিয়ান বলল, মা আমাদের কিছু করতেই হবে। না হলে সবাই মরে যাবে গু। আমি কাঁদতে কাঁদতে বললাম, কিন্তু এ তো পাপ। মা এটা আমাদের পছন্দ না। আমরা বাধ্য হচ্ছি আমি ভাবতে লাগলাম। একদিকে আমার পরিবারের জীবন, অন্যদিকে নৈতিকতা। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো। রিয়ান তুই কি এই ভূতকে কোনো ভাবে ঠকাতে পারবি? কিভাবে? মানে আমরা অভিনয় করব। ওকে মনে করাবো যে আমরা ওর কথা মেনেছি গি। রিয়ান চিন্তা করল। হ্যাঁ চেষ্টা করতে পারি আমরা সিদ্ধান্ত নিলাম। কিন্তু ভূতটা কি এত সহজে ঠকবে? আমি রিয়ানকে বললাম, আমরা একসাথে ওই অন্ধকার ঘরে যাব। তারপর জোরে জোরে কথা বলবো যেন ভূত শুনতে পায় যে আমরা ওর কথা মানছি গু। কিন্তু আসলে কিছু করব না? না। শুধু অভিনয় আমরা অন্ধকার ঘরে গেলাম। আমি জোরে বললাম, ঠিক আছে আমি রাজি রিয়ানও বলল, হ্যাঁ আমিও তারপর আমরা এমন আওয়াজ করতে লাগলাম যেন আসলেই কিছু হচ্ছে। কিন্তু আসলে আমরা শুধু অভিনয় করছিলাম। প্রায় 10 মিনিট পর আমরা থামলাম। আওয়াজ এলো, ভালো। তোমরা আমার কথা মেনেছ। এবার তোমাদের পরিবার নিরাপদ। আমরা দৌড়ে গিয়ে দেখলাম সৌরভ আর নীতিকা দুজনেই সুস্থ। সৌরভ উঠে বসে বলল, কি হয়েছিল? আমার কিছুই মনে নেই নীতিকাও বলল, মা আমি তো ভালোই ছিলাম। তুমি কেঁদে কেঁদো কেন? আমি রিয়ানের দিকে তাকালাম। সে হাসছে। মা আমরা ভূতকে ঠকিয়ে দিয়েছি কিন্তু আমার মনে সন্দেহ হল। এত সহজে ভূত ঠকবে? পরের দিন সকালে আমার সন্দেহ সত্যি প্রমাণিত হল। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ রিয়ান এসে বলল, মা তুমি গতকাল আমাকে ঠকিয়েছিলে কি মানে? তুমি অভিনয় করেছিলে। আসলে কিছু করনি আমি বুঝলাম ভূতটা রিয়ানের মাধ্যমে কথা বলছে। হ্যাঁ আমি অভিনয় করেছি। কারণ এটা পাপু। রিয়ানের চোখ লাল হয়ে গেল। তাহলে এবার সত্যিই করতে হবে। নয়তো সবাই মরে যাবে আমি ভয় পেয়ে গেলাম। কিন্তু হার মানব না।
আমি আরেকটা উপায় বের করব। সেদিন সারাদিন আমি ভাবলা কিভাবে এই ভূত থেকে মুক্তি পাওয়া যায়। সন্ধেবেলা আমার মনে পড়ল আমার দাদিমা একবার বলেছিলেন, ভূতপ্রেতের হাত থেকে মুক্তি পেতে হলে কোনো পবিত্র জায়গায় যেতে হয়। আমি রিয়ানকে বললাম, চল আমরা কাছের মসজিদে যাই। কেন? ওখানে ভূত আসতে পারবে না গি। আমরা মসজিদে গেলাম। ইমাম সাহেবকে সব বললাম। তিনি বললেন, আপনাদের বাড়িতে খারাপ শক্তি ঢুকেছে। এর থেকে মুক্তি পেতে হলে পুরো ঘর পরিষ্কার করতে হবে। তারপর কোরআন পড়তে হবে। আমরা ঘরে ফিরে সবকিছু পরিষ্কার করলাম। তারপর কোরআন পড়তে লাগলাম। রাতে আবার সেই আওয়াজ এলো, কিন্তু এবার দুর্বল। তোমরা আমার ক্ষমতা কমিয়ে দিচ্ছ গো। আমি বললাম, হ্যাঁ। আর তুমি আমাদের কিছু করতে পারবে না গি। দেখো, আমি চলে যাচ্ছি কিন্তু ফিরে আসব গো। তারপর একটা জোর বাতাস বইল। এরপর সব শান্ত। রিয়ান বলল, মা, আমার মাথা থেকে যেন একটা ভার নেমে গেছে গিউ। আমিও বুঝলাম ভূত চলে গেছে। পরের কয়েকদিন সব স্বাভাবিক ছিল। কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। কিন্তু এক সপ্তাহ পর আবার শুরু হল। এবার আরও ভয়ানক। ভূত শুধু আমাদের স্বপ্নে নয়, দিনের বেলাও দেখা দিচ্ছিল। একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ দেখি একটা ছায়া আমার পিছনে দাঁড়িয়ে। আমি ঘুরে তাকালাম। কিছু নেই। কিন্তু আমার মনে হচ্ছিল কেউ আছে। রিয়ানও বলল, মা, আমার মনে হচ্ছে কেউ সব সময় আমাদের দেখছে গি। আমি আবার ইমাম সাহেবের কাছে গেলাম। তিনি বললেন, এই ভূত খুব শক্তিশালী। এর থেকে সম্পূর্ণ মুক্তি পেতে হলে বাড়ি ছেড়ে অন্য জায়গা চলে যেতে হবে গ। কিন্তু এটা তো সম্ভব নয়। আমাদের সব কিছু এই বাড়িতে। আমি ভাবতে লাগলাম আর কি করা যায়। হঠাৎ আমার মনে পড়ল আমার এক বান্ধবীর কথা। তার নাম রুবি। সে এসব ভূতপ্রেতের বিষয়ে অনেক জানে। আমি তাকে ফোন করলাম। সে বলল, কাব্যিকা, তুমি বড় বিপদে পড়েছ। এই ভূত তোমাদের পারিবারিক বন্ধন নষ্ট করতে চায় গ। তাহলে কি করব? তোমাদের সবাইকে মিলে এই ভূতের মুখোমুখি হতে হবে। কিন্তু সবার আগে তোমাদের পারিবারিক ভালোবাসা আরও শক্তিশালী করতে হবে গ। আমি সবাইকে ডেকে সব কিছু খুলে বললাম। সৌরভ প্রথমে বিশ্বাস করল না। কিন্তু যখন নিজের চোখে কিছু অদ্ভুত ঘটনা দেখল তখন মানল। নীতিকাও বুঝল ব্যাপারটা। আমরা সবাই মিলে ঠিক করলাম ভূতের বিরুদ্ধে লড়াই করব। সেই রাতে আমরা চারজন একসাথে বসে কোরআন পড়তে লাগলাম। ভূতের আওয়াজ এলো, তোমরা একসাথে হলে কি হবে? আমি তোমাদের পারস্পরিক ভালোবাসা নষ্ট করে দেব গো। আমি বললাম, পারবে না। আমরা পরিবার। আমাদের ভালোবাসা তোর থেকে শক্তিশালী গ। সৌরভ বলল, হ্যাঁ। আমি আমার স্ত্রী আর সন্তানদের ভালোবাসি গু। রিয়ান বলল, আমি আমার পরিবারকে ভালোবাসি। তুই আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারবি না গে। নীতিকাও বলল, আমি আমার মা, বাবা আর দাদাকে ভালোবাসি। ভূত রেগে গেল। সে আরও শক্তিশালী আক্রমণ করল। বাড়ির সব আসবাব নড়তে লাগল। দেওয়ালে ছবিগুলো পড়ে গেল। কিন্তু আমরা একসাথে থাকলাম। একে অপরের হাত ধরে রইলাম। হঠাৎ ভূত চিৎকার করে উঠল, আমি হেরে যাচ্ছি। তোমাদের ভালোবাসা আমার ক্ষমতা শেষ করে দিচ্ছে। আমি বুঝলাম আমাদের জ্বর হচ্ছে। কিন্তু ভূত শেষ চেষ্টা করল। সে রিয়ানের শরীরে ঢুকে পড়ল। রিয়ান হঠাৎ উঠে দাঁড়াল। তার চোখ লাল হয়ে গেছে। গলার আওয়াজ পাল্টে গেছে। এবার আমি এই ছেলের মাধ্যমে তোমাদের শেষ করে দেব গো। রিয়ান আমার দিকে এগিয়ে এলো। তার হাতে একটা ছুরি। সৌরভ তাকে ধরার চেষ্টা করল। কিন্তু রিয়ান অস্বাভাবিক শক্তি পেয়েছে। আমি বুঝলাম আমাকেই কিছু করতে হবে। আমি রিয়ানের সামনে দাঁড়িয়ে বললাম, রিয়ান, তুই আমার ছেলে। তুই আমাকে মারতে পারবি না ঘি। ভূতু রিয়ানের মুখ দিয়ে বলল, আমি তোর ছেলে নই। আমি ভূতু। কিন্তু আমি হার মানলাম না। আমি রিয়ানকে জড়িয়ে ধরলাম। আমি তোর মা। তুই আমার পেটের সন্তান। তুই আমাকে কিছু করতে পারবি না ঘি। হঠাৎ রিয়ান কাঁদতে শুরু করল। মা, আমি তোমাকে মারতে চাই না। কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না গে। আমি বুঝলাম রিয়ান ভূতের বিরুদ্ধে লড়াই করছে। রিয়ান, তুই জিতে যা। তুই ভূতের চেয়ে শক্তিশালী গ। সৌরভ আর নীতিকাও এসে রিয়ানকে ধরল। দাদা, তুমি আমাদের ছেড়ে যেজো না, নীতিকা কাঁদতে কাঁদতে বলল। ছেলে, তুই আমার গর্ব।
তুই এই ভূতকে হারিয়ে দিবি, সৌরভ বলল। আমরা সবাই মিলে রিয়ানকে জড়িয়ে ধরলাম। হঠাৎ রিয়ানের শরীর থেকে একটা কালো ধোঁয়া বের হল। সেই ধোঁয়া ছাদের দিকে উঠে গেল। তারপর একটা ভয়ানক চিৎকার। আমি হেরে গেলাম। কিন্তু আমি আবার ফিরে আসব। তারপর সব শান্ত। রিয়ান আমার কোলে মাথা রেখে কাঁদতে লাগল। মা, আমি খুব ভয় পেয়েছিলাম ঘু। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, সব ঠিক হয়ে গেছে। ভূত চলে গেছে গু। সৌরভ বলল, আমরা সবাই মিলে এই বিপদ থেকে বেরিয়েছি গু। নীতিকা হাসতে হাসতে বলল, আমাদের পরিবার সবচেয়ে শক্তিশালী। সেই রাতের পর আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। কিন্তু আমরা সতর্ক থেকেছি। প্রতিদিন একসাথে কোরআন পড়ি, একসাথে নামাজ পড়ি। 1 মাস পর রুবি আমাদের বাড়িতে এলো। সে বলল, কাব্যিকা, তুমি খুব ভালো কাজ করেছ। পারিবারিক ভালোবাসাই হল সবচেয়ে বড় শক্তি। আমি বললাম, হ্যাঁ, আমি এখন বুঝেছি। আমাদের পারিবারিক বন্ধন যত মজবুত, আমরা তত নিরাপদ গু। রুবি আরও বলল, কিন্তু সাবধান থেকো। এই ভূত আবার আসার চেষ্টা করতে পারে গি। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমরা কি করব? তোমরা যা করছো তাই করতে থাকো। পরিবারের সবাই একসাথে থাকো। একে অপরকে ভালোবাসো। রিয়ান বলল, আন্টি, আমার কিন্তু মনে হচ্ছে না ভূত আর আসবে গু। কেন? কারণ আমি এখন জানি আমার পরিবার আমার সাথে আছে। আমি কখনো একা নই। সৌরভ বলল, হ্যাঁ, আমরা সবাই একসাথে আছি। নীতিকা বলল, আর আমরা একে অপরকে কখনো ছাড়ব না গি। আমি গর্বের সাথে বললাম, হ্যাঁ, আমাদের পরিবার অটুট। এরপর আরও কয়েক মাস কেটে গেছে। কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। আমাদের পারিবারিক সম্পর্ক আরও মজবুত হয়েছে। আমরা এখন আগের চেয়ে বেশি সময় একসাথে কাটাই। রিয়ান এখন আর আগের মতো নেই। সে আরও দায়িত্বশীল হয়েছে। আমাকে সব কাজে সাহায্য করে। নীতিকাও খুব ভালো ছাত্রী হয়ে উঠেছে। সে এখন নিয়মিত নামাজ পড়ে। সৌরভ বলে, এই ঘটনা আমাদের পরিবারকে আরও কাছে এনেছে গু। আমি মনে মনে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। তিনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করেছেন। কিন্তু গত সপ্তাহে আবার একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি রাতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ স্বপ্নে দেখলাম সেই ভূত আবার এসেছে। কিন্তু এবার সে দুর্বল। তার আগের মতো শক্তি নেই। স্বপ্নে সে বলল, কাব্যিকা, আমি তোমাদের কাছে হেরে গেছি। কিন্তু আমি এখনও বেঁচে আছি গু। আমি বললাম, তুই আর আমাদের কিছু করতে পারবি না গি। হ্যাঁ, পারব না। কিন্তু আমি অন্য কোনো পরিবারকে টার্গেট করব গ। আমি ভয় পেলাম। মানে আমি এমন কোনো পরিবার খুঁজব যারা তোমাদের মতো একতাবদ্ধ নয় গ। আমি চিন্তিত হয়ে পড়লাম। আমার পাড়ার অনেক পরিবার আছে যারা সমস্যায় আছে। সকালে ঘুম থেকে উঠে আমি রুবিকে ফোন করলাম। তাকে স্বপ্নের কথা বললাম। রুবি বলল, কাব্যিকা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তুমি অন্য পরিবারগুলোকে সাবধান করে দিতে পারো গ। কিভাবে? তুমি তোমার অভিজ্ঞতার কথা তাদের বলতে পারো। তাদের বলতে পারো পারিবারিক একতার গুরুত্ব। আমি ভাবলাম এটা একটা ভালো আইডিয়া। আমি পাড়ার কয়েকটা পরিবারের সাথে কথা বললাম। তাদের আমার অভিজ্ঞতার কথা বললাম। প্রথমে অনেকেই বিশ্বাস করল না। কিন্তু যারা পারিবারিক সমস্যায় ছিল তারা মন দিয়ে শুনল। রহিমা খালা বলল, কাব্যিকা, আমার বাড়িতেও কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। আমার ছেলেমেয়েরা সব সময় ঝগড়া করে। আমি বললাম, খালা, আপনি সবাইকে নিয়ে একসাথে বসুন। কথা বলুন। দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে গু। করিম কাকা বলল, আমার বাড়িতে রাতে অদ্ভুত আওয়াজ হয়। আমার স্ত্রী খুব ভয় পায়। আমি তাকেও একই পরামর্শ দিলাম। এভাবে আমি অনেকগুলো পরিবারকে সাহায্য করলাম। কিছুদিন পর দেখা গেল যেই পরিবারগুলো আমার কথা মেনেছে তাদের সমস্যা কমে গেছে। রহিমা খালা বলল, কাব্যিকা, তোমার কথা মেনে আমরা সবাই একসাথে বসে কথা বলেছি। এখন আর ঝগড়া হয় না। করিম কাকাও বলল, আমার বাড়িতে আর কোনো অদ্ভুত আওয়াজ হয় না গি। আমি বুঝলাম আমার অভিজ্ঞতা অন্যদের কাজে লাগছে। 1 মাস পর আমি আবার সেই ভূতের স্বপ্ন দেখলাম। এবার সে আরও দুর্বল। প্রায় মরে যাওয়ার মতো অবস্থা। সে বলল, কাব্যিকা, তুমি আমার সব পরিকল্পনা নষ্ট করে দিয়েছ। আমি বললাম, ভালোই হয়েছে। তুই আর কারো ক্ষতি করতে পারবি না গি। আমি দুর্বল হয়ে যাচ্ছি। আমার খাদ্য ছিল পারিবারিক বিভেদ। তুমি সবাইকে একতাবদ্ধ করে দিয়েছ গু।
আমি গর্বের সাথে বললাম, হ্যাঁ, আমি তাই করেছি গু। এখন আমি মরে যাব উ। মরে যা। আমাদের কোনো ক্ষতি হবে না গি। সেই স্বপ্নের পর আর কখনো ভূতকে দেখিনি। আমি বুঝেছি যে ভূতপ্রেত আসলে আমাদের মনের দুর্বলতাই। যখন আমরা একতাবদ্ধ থাকি, তখন কোনো খারাপ শক্তি আমাদের ক্ষতি করতে পারে না। এখন আমাদের পরিবার খুব খুশিতে আছে। রিয়ান কলেজে ভালো ফলাফল করছে। নীতিকা স্কুলে প্রথম হয়েছে। সৌরভের ব্যবসাও ভালো চলছে। আমি গৃহস্থালির কাজের পাশাপাশি পাড়ার অন্য পরিবারগুলোকে সাহায্য করি। আমার এই অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস শিখেছি। পরিবার হলো আমাদের সবচেয়ে বড় শক্তি। যখন আমরা একে অপরকে ভালোবাসি, তখন কোনো সমস্যাই আমাদের কাছে বড় না। আজকাল আমি প্রায় অন্য মায়েদের বলি, তোমাদের সন্তানদের সাথে সময় কাটাও। তাদের সাথে কথা বলো। তাহলে দেখবে কোনো সমস্যা থাকবে না গি। রিয়ান এখন আমাকে প্রায় বলে, মা, সেই ভূতের ঘটনা আমাদের পরিবারকে আরও কাছে এনেছে গিউ। আমি বলি, হ্যাঁ বাবা। আমরা এখন বুঝেছি একে অপরের কত প্রয়োজন উ। নীতিকা বলে, মা, আমি কখনো আমার পরিবার ছেড়ে যাব না গি। আমি তাকে কোলে নিয়ে বলি, তুই কোথাও যাবি না। আমরা সবাই একসাথে থাকব উ। সৌরভ বলে, এই ঘটনার পর আমি বুঝেছি পরিবারই সব উ। আমি মনে মনে ভাবি, হ্যাঁ, পরিবারই সব। অর্থ, সম্পদ সব কিছুর চেয়ে পরিবারের ভালোবাসা বড়। এখন আমরা প্রতিদিন একসাথে খাবার খাই। একসাথে নামাজ পড়ি। একসাথে টিভি দেখি। রিয়ান আর নীতিকা আগের মতো ঝগড়া করে না। তারা একে অপরের যত্ন নেয়। আমি আর সৌরভ একে অপরকে আরও ভালোবাসি। সেই ভয়ানক রাতের পর এখন ৮ মাস কেটে গেছে। এই সময় আমাদের পরিবারে কোনো সমস্যা হয়নি। আমি প্রায়ই ভাবি, যদি সেই ভূত না আসত, তাহলে কি আমরা এত কাছাকাছি আসতে পারতাম? হয়তো না। কারণ আমরা তখন নিজেদের নিয়েই ব্যস্ত ছিলাম। একে অপরের জন্য সময় ছিল না। এখন আমি অন্য মায়েদের বলি, সমস্যা আসার আগেই পরিবারের সবাইকে নিয়ে সময় কাটান। তাহলে কোনো সমস্যা আসতে পারবে না গি। আমার এই গল্প শুনে অনেকেই উপকৃত হয়েছে। তারা আমাকে ধন্যবাদ দেয়। কিন্তু আমি বলি, আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। তোমরা তোমাদের পরিবারের যত্ন নাও। এটাই যথেষ্ট উ। আজ আমি এই গল্পটা বলার কারণ হল, আমি চাই সবাই বুঝুক পরিবারের গুরুত্ব। আমাদের সমাজে অনেক পরিবার আছে যারা ভাঙনের মুখে। বাবা মা সন্তানদের সময় দেয় না। ভাই বোনে ঝগড়া করে। এসব পরিবারে খারাপ শক্তি প্রবেশ করে। তারপর আরও সমস্যা হয়। কিন্তু যদি আমরা একতাবদ্ধ থাকি, তাহলে কোনো সমস্যা আমাদের স্পর্শ করতে পারবে না। আমার গল্প এখানেই শেষ। কিন্তু আমার বার্তা হল, তোমাদের পরিবারকে ভালোবাসো। একে অপরের যত্ন নাও। তাহলে দেখবে তোমাদের জীবনে শুধু খুশিই আসবে। আল্লাহ সবাইকে ভালো রাখুন। সবার পরিবার যেন সুখে থাকে। আমিন।